গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা পূর্ব বর্ধমান তেলিপুকুর মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনআইএস বোর্ডের এইচএসের ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা ইতিহাসের প্রথম অধ্যায় ভারতীয় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব। তাহলে ভারতীয় ইতিহাসের ধারণা পেতে গেলে এখানে অ্যাকচুয়ালি ভারতীয় ইতিহাস বলতে প্রাচীন ভারতের ইতিহাস। তো প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের ধারণা পেতে গেলে আমাদের কতগুলি বিষয়ের উপর নির্ভর করতে হয়। সেই সমস্ত বিষয়গুলিকে আমরা কয়েকটি উপাদান বলতে পারি, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা উপাদান বলতে পারি এবং সেই সমস্ত উপাদানগুলিকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এক হচ্ছে লিখিত উপাদান, দুই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর তিন হচ্ছে বিদেশি পর্যটক যারা ওই সময় আমাদের দেশে এসেছিলেন এবং আমাদের দেশে থেকে গেছিলেন, এদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের সেই সমস্ত অভিজ্ঞতাকে বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ওই সমস্ত গ্রন্থ থেকে আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারি। আসুন আমরা আলোচনা করি কীভাবে। আমি এবার এই সমস্ত উপাদানগুলিকে কয়েকটি ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে লিখিত উপাদান। দুই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বা অলিখিত উপাদানও বলা যায়। তিন নম্বর হচ্ছে বিদেশি পর্যটকদের বিভিন্ন লেখনী। এখন আমাদেরকে দেখতে হবে লিখিত উপাদান কোনগুলি। আমরা এখন লিখিত উপাদান সম্পর্কে আলোচনা করব। লিখিত উপাদানের মধ্যে পড়ছে কতগুলি বিষয়, যেগুলিকে আমরা সাহিত্যিক উপাদানও বলতে পারি। লিখিত উপাদানের যে সমস্ত ভাগগুলো আমরা জানি, এক হচ্ছে, এর আরেকটি নাম হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি আছে? এক আছে ধর্মীয় সাহিত্য, দু নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষ সাহিত্য, আর তিন নম্বর হচ্ছে পর্যটকদের রচনা। এবার আমরা এই ধর্মীয় সাহিত্য নিয়ে আলোচনা করব। ধর্মীয় সাহিত্যের মধ্যে কোন সমস্ত বিষয়গুলো পড়ে? ধর্মীয় সাহিত্যের মধ্যে যেগুলি আছে, এক হচ্ছে ধর্মীয় সাহিত্যের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে বেদ। কারণ ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম বেদের ধারণা জানতে হবে এবং বেদ হচ্ছে ধর্মীয় সাহিত্যের মধ্যে প্রধান। তাহলে এক নম্বর হচ্ছে কি? বেদ। ধর্মীয় সাহিত্যের মধ্যে বেদ। ধর্মীয় সাহিত্য মিনস যে সমস্ত সাহিত্য বা যে উপাদানটা বা যে সমস্ত লেখনী ধর্মকে বেস করে লেখা হয়। ধর্মীয় সাহিত্য কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে সেটাতে ধর্মের কথা বলে। তো ভারতীয় সভ্যতা যেহেতু সনাতন সভ্যতা, সনাতন ধর্মকে কেন্দ্র করে হয়, সেই জন্য এই ধর্মীয় সাহিত্যের মধ্যে প্রধান উপাদান হচ্ছে বেদ। দু নম্বর হচ্ছে জাতক গ্রন্থগুলি, জাতক গ্রন্থ সমূহ। এগুলি বৌদ্ধদের মধ্যে পড়ে, বৌদ্ধ ধর্মের মধ্যে পড়ে এটা। 3 নম্বর হচ্ছে জৈনদের ত্রিপিটক।
এখানে ত্রিপিটকের ভাগ আছে, সূত্রপিটক, অভিধর্ম পিটক, বিনয় পিটক ভাগ আছে। তো এটা হচ্ছে সাহিত্য উপাদানের 3টি মেন উপাদান। এছাড়া আছে বিভিন্ন সৌত সূত্র, গৃহসূত্র ইত্যাদি। এরপর আমরা আলোচনা করব ধর্ম নিরপেক্ষ সাহিত্য সম্পর্কে। ধর্মীয় সাহিত্য হলো, এবার হচ্ছে ধর্ম নিরপেক্ষ সাহিত্য। ধর্মনিরপেক্ষ সাহিত্য এই কথাটির মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ওই সাহিত্যের বিষয়বস্তু কিন্তু ধর্ম নয়, অর্থাৎ ওই সমস্ত গ্রন্থগুলো কিন্তু ধর্ম ছাড়া যে সমস্ত জিনিস রয়েছে, যেমন ভারতবর্ষের সামাজিক অবস্থা, অর্থনৈতিক জীবন, তার সাংস্কৃতিক ধারণা, রীতিনীতি, তারপরে মানুষের বিভিন্ন দৈনন্দিন জীবন ধারণের যে সমস্ত আঙ্গিক, এইগুলো কিন্তু এই ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে পড়ে। এখানে ধর্ম কিন্তু মেন নয়, তাই এর নাম হয়েছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। এই ধর্মনিরপেক্ষ সাহিত্য সবচাইতে যেটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্যের একটা উল্লেখযোগ্য উপাদান। কৌটিল্যের অর্থশাস্ত্র। আর কি কি আছে? কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, তারপরে আপনার বিভিন্ন মনুস্মৃতি, তারপরে ধর্মশাস্ত্রগুলো, বাণভট্টের হর্ষচরিত, এগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্যের অন্তর্গত। মণিমেখলাই, এখানে এটা লেখা যেতে পারে বাণভট্টের হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত। কালিদাসের রচনাগুলি, রচনা সমূহ, এগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে মেন। কৌটিল্যের অর্থশাস্ত্র, বাণভট্টের হর্ষচরিত এবং কালিদাসের রচনা সমূহ, এগুলিতে কিন্তু যেমন কৌটিল্যের অর্থশাস্ত্রেতে সমসাময়িক কালের ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, সামাজিক জীবনের আলোচনা রয়েছে এখানে, তাই এগুলি ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে পড়ে। তারপরে আপনি যদি এটা আলোচনা দেখেন যে বাণভট্টের হর্ষচরিত, হ্যাঁ, বাণভট্টের হর্ষচরিতে কিন্তু সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন ভারতবর্ষে আলোচনা করা হয়েছে, ধর্ম কিন্তু এখানে প্রাধান্য পায়নি, তাই ধর্মনিরপেক্ষ সাহিত্যের অন্তর্গত। ঠিক কালিদাসের রচনা সমূহগুলো ঠিক একই ব্যাপার। অভিজ্ঞান শকুন্তলম, হ্যাঁ, কালিদাসের বিভিন্ন, তারপরে আপনার ঋতুসংহার, মেঘদূতম, সমস্ত রচনাগুলি কিন্তু ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে পড়ে। এবার আমরা ভারতীয় ইতিহাস জানতে গেলে আমরা বলেছিলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানটা আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোনগুলো আছে? মেনলি আছে লেখ বা লিপি, আর 2 নম্বর হচ্ছে মুদ্রা, সিলমোহর। এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের নিদর্শন। এই সমস্ত উপাদান থেকে আমরা, প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা ভারতীয় ধারণা জানতে পারি। এক হচ্ছে কি? লেখ। মেনলি এর পয়েন্টটার নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। 1 নম্বর হচ্ছে লেখ বা লিপি, লেখ বা লিপি। 2 নম্বর হচ্ছে মুদ্রা। মেনলি এই দুটি মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের এই দুটি প্রধান উপাদান। এছাড়া সিলমোহর আছে, সিলমোহরও বলা যায়, সিলমোহর, মোহর বলছিলাম, সিলমোহর এটাও হয়। কিন্তু মেনলি লিপি আর মুদ্রা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রধান উপাদান। এখন আমরা এই লেখ নিয়ে আলোচনা করব, লেখ বা লিপি নিয়ে আলোচনা করব। লিপি, লিপি ব্যবহার বা লেখ সর্বপ্রথম দেখা যায় সম্রাট অশোকের আমলে। সম্রাট অশোক সর্বপ্রথম লিপি ব্যবহার করেন। কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। তার বেশিরভাগ লিপিগুলি ছিল, মানে লেখগুলি ছিল প্রাকৃত ভাষায়, আর ছিল ব্রাহ্মী ভাষায়। ব্রাহ্মী লিপিতে রচিত। আর খরচটি লিপি, আর উত্তর পশ্চিম সীমান্তে খরচটি লিপি প্রমাণ পাওয়া যায়। এই সমস্ত লিপি থেকে ওই সমস্ত সমসাময়িক রাজার বিভিন্ন
রাজার নাম, তারপরে সেই সমসাময়িককালের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রার সময় জানতে পারা যায় লিপিগুলো। তাই লিপি আমাদের ওই ইতিহাসের ধারণা জানতে অনেক রকমভাবে সাহায্য করে। সাতবাহন আমলে যেমন দেখা যাচ্ছে যে সাতবাহন আমলে এই লিপির মাধ্যমে যে ভূমিদান প্রথা, এটা কিন্তু একটা মেন থিং, যে ভূমিদান প্রথা কিন্তু ওই লিপি থেকে জানতে পারা যায়। সাতবাহন আমলে ভূমিদান প্রথা লিপি থেকে জানতে পারা যায়। তো লিপিতে এতটুকুই, এর বেশি কিছু নেই। লিপি থেকেও আমরা কিন্তু সমসাময়িক কালের ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। যে রাজা যখন ছিলেন সেই রাজার রাজত্বে ওই সমস্ত ইতিহাস আমরা জানতে পারি। তারপর হচ্ছে মুদ্রা। মুদ্রা থেকেও ঠিক একইভাবে জানতে পারি। যেহেতু মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সেই কারণে মুদ্রা থেকে কিন্তু সমসাময়িক রাজত্বের বা ওই রাজার রাজত্বকালের অর্থনৈতিক জীবনটা, অর্থনৈতিক ব্যবস্থা বা তার অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুদ্রা থেকে বেশি জানা যায়। কারণ মুদ্রা হচ্ছে যেহেতু বিনিময়ের মাধ্যম, আর তাছাড়া মুদ্রায় যে ধাতুর ব্যবহার হতো, যদি কোনো রাজার রাজত্বকালে স্বর্ণ মুদ্রার মানে প্রচলন থাকে, তেমন জানতে হবে যে ওই রাজত্বকালে বা ওই সময়ে কিন্তু মানে অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল। কারণ যেহেতু মুদ্রার ধাতুর ব্যবহার করা হচ্ছে স্বর্ণ, সুতরাং অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। কোনো কোনো সময় অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয়েছে, তখন দেখা যাচ্ছে মুদ্রার মান কমে গেছে বা মুদ্রার মান নিম্নমানের হয়েছে, তখন দেখা যাচ্ছে মুদ্রাতে অন্য ধাতুর ব্যবহার দেখা গেছে। তার মানে জানতে হবে তখন কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। তো মুদ্রা থেকে সেই সমসাময়িক রাজার নাম, তারপর তাদের ভূমিদান প্রথা, সেই রাজার রাজত্বকাল, তার যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধে জয়লাভের বিভিন্ন ঘটনা এবং রাজার ভূমিদান প্রথা, তারপরে সমগ্র ব্যাপারটাই একটা রাজার অর্থনৈতিক অবস্থা, মেনলি সামাজিক অবস্থাও জানতে পারা যায় এই মুদ্রা থেকে। এখন মুদ্রা থেকে এই সমস্ত বিষয়গুলি জানতে পারি। এখন এই মুদ্রা সংক্রান্ত রচনাকে ইংরেজিতে বলা হয় নিউমিজম্যাটিক্স। আর তেমন কিছু মুদ্রা থেকে নেই। এরপর আমরা চলে আসবো একবারে বৈদেশিক পর্যটকদের বিবরণ। বৈদেশিক পর্যটকদের বিবরণ থেকে আমরা কীভাবে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জানতে পারি, সেটা আমরা চলে আসবো। বৈদেশিক পর্যটকদের বিবরণ। এবার যেহেতু আমাদের ইতিহাসটা আমরা যেটা আলোচনা করছি, এটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রাচীন ভারতবর্ষে কোন কোন বৈদেশিক আমাদের দেশে এসেছিলেন। আমরা জানি যে প্রাচীন ভারতবর্ষে আমাদের দেশে এসেছিলেন, এক হচ্ছে, এটা মুছে দিচ্ছি, কে এসেছিলেন প্রাচীন ভারতবর্ষে? এক নম্বর হচ্ছে চন্দ্রগুপ্তের রাজসভায়। আর কি কোন রাজত্বকালে এসেছিলেন? চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন মেগাস্থিনিস। আমরা সকলে জানি চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন মেগাস্থিনিস। লিখি এটা, মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ছিলেন এবং ভারতবর্ষে থাকার পরিপ্রেক্ষিতে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে সমসাময়িককালে ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ঘটনা, যুদ্ধবিগ্রহ এবং চন্দ্রগুপ্তের রাজসভায় যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি ছিল, সেগুলিকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। সুতরাং প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জানতে মেগাস্থিনিসের ইন্ডিয়া গ্রন্থটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে গ্রিক ভাষায় রচিত পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। আর নাম লিখলাম না, এটা পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। 3 নম্বর হচ্ছে মেগাস্থিনিস ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের রচনা। ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের রচনা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনাতে এক অতি উল্লেখযোগ্য উপাদান হিসাবে আমরা জানি। এছাড়া আছে টলেমির ভূগোল, এই সমস্ত গ্রন্থগুলি যারা বিদেশ থেকে এসেছিলেন ওই সময় বৈদেশিক পর্যটকদের মধ্যে অন্তর্গত,
এই বৈদেশিক পর্যটকদের রচনা থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা জানতে পারলাম কি, যে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের ধারণা, যেহেতু চ্যাপ্টারটার নাম, এই প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের ধারণা, আমরা ইতিহাসটা কীভাবে জানবো প্রাচীন ভারতবর্ষে, সেটা আমরা সমগ্রভাবে আলোচনা করলাম। আমি আরেকবার প্রথম থেকে বলছি, কীভাবে জানা যায় সেই সমস্ত, যেভাবে জানবো সেই সমস্ত বিষয়গুলিকে আমরা কতগুলি ভাগে ভাগ করেছি, যেগুলোকে আমরা বলি উপাদান। সেই সমস্ত উপাদানের মধ্যে কী ছিল, এক হচ্ছে লিখিত উপাদান অর্থাৎ সাহিত্যিক উপাদান যেগুলোর মধ্যে পড়ে, দ্বিতীয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলোর মধ্যে আছে লিপি মুদ্রা, আর 3 নম্বর ছিল বৈদেশিক পর্যটকদের বিবরণী। আমরা টোটাল বিষয়টা আলোচনা করলাম। তো এইচএসের প্রথম চ্যাপ্টারে কিন্তু এই ভারতীয়দের ধারণা এই জিনিসটাই রয়েছে। তো আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম।